আসসালামু আলাইকুম। এফএস পলিটিক্স টিভিতে আপনাদেরকে স্বাগত। জুলাই যোদ্ধা ওসমান হাদি তিনি মৃত্যুবরণ করেছেন। কিছুদিন আগে তাকে প্রকাশ্যে গুলি করে বাইরে পালিয়ে যায়, ভারতে আশ্রয় নিয়েছেন এবং হাদিকে উন্নত চিকিৎসার জন্য সরকারের পক্ষ থেকে এবং যখন এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং এভার কেয়ার হাসপাতাল থেকে তাকে আরও উন্নত চিকিৎসা করার জন্য যখন সিঙ্গাপুরে পাঠানো হয়েছে, তিনি যেন বাংলাদেশের মাটিতে ফিরে এসে আবারও রাজনীতি করতে পারে, আবার সক্রিয় থাকতে পারে, এই দোয়াই কিন্তু সারা বাংলাদেশের মানুষ করেছে। এবং এক পর্যায়ে এই হাদির ঘটনাকে নিয়ে সারা বাংলাদেশের মানুষ কিন্তু একটা উত্তপ্ত অবস্থা সৃষ্টি করেছিল যে এই হাদির খুনি বাংলাদেশে গ্রেপ্তার করতে হবে, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। কিন্তু যখন এই হাদির খুনি দিনে দুপুরে প্রকাশ্যে খুন করে তারা দেশের বাইরে পালিয়ে যায়, তখন কিন্তু দেশের মানুষ একটা বিক্ষোভ করেছিল এবং রাজপথ উত্তাল সৃষ্টি করেছিল। কিন্তু এই হাদির মৃত্যুর খবর পর থেকেই আবার সারা বাংলাদেশ, সারা ঢাকা সহ রাজধানীর বিভিন্ন জায়গায় এই বিক্ষোভ হচ্ছে যেই তার এই হাদির খুনিকে দেশের বাইরে থেকে ফিরিয়ে আনতে হবে। এবং এক কথাই যে ভারত, এই খুনি যেহেতু ভারতে আশ্রয় নিয়েছে এবং ভারত থেকে ফিরিয়ে আনতে হবে। এবং এখন প্রশ্ন হচ্ছে যে ভারত আসলেই ফিরিয়ে দেবে কি না, এবং ভারত যদি ফিরিয়ে না দেয় তাহলে তারা যেই বিক্ষোভে সেখানে কথা বলেছে যে ভারত যদি ফিরিয়ে না দেয় তাদের সাথে কূটনৈতিক সম্পর্ক কিন্তু থাকবে না। কিন্তু আজকে একটা ঘটনা ঘটেছে যে সারা বাংলাদেশে রাত্রে আমরা দেখেছি যে এই হাদিরকে কেন্দ্র করে অনেক পক্ষই সেখানে সৃষ্টি হয়েছে। এক পক্ষ হচ্ছে শান্তিপূর্ণভাবে তার আন্দোলন করেছে, অন্য পক্ষ আমরা দেখেছি যে হাদিকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় উত্তাল এবং উৎকণ্ঠ সৃষ্টি করেছে। যেমন বিভিন্ন পত্রিকাতে আগুন দেওয়া, বিভিন্ন জায়গায় আগুন দিয়ে পোড়ানো, বাড়িঘর ভাঙচুর, সহিংসতার দিকে যাচ্ছে। আসলে আগামী নির্বাচন যতই ঘনিয়ে আসছে এবং নির্বাচন কাছাকাছি আসছে, এই সময় একটা বাংলাদেশে উত্তপ্ত পরিস্থিতি হয়েছে। আপনারা দেখেন বাংলাদেশের যখন নির্বাচন কমিশনার যখন তফসিল ঘোষণা করেছে এবং তফসিল ঘোষণার পর থেকে একের পর এক আমরা সেই ঘটনাগুলো দেখতে পারছি। আমরা দেখতে পাচ্ছি যে এই ওসমান হাদিকে যখন প্রকাশ্যে গুলি করা হয় এবং তারপরেও এনসিপির নেত্রী, গতকাল দেখছি যে এনসিপির নেত্রীকে একটা ঝুলন্ত অবস্থায় মরদেহ বিভিন্ন জায়গায় বিএনপি নেতাকর্মীদের উপর গুলি মারা হচ্ছে। এই যে একের পর এক ঘটনা ঘটছে এবং সহিংসতা, আসলেই তারপরেও যখন এই হাদিকে নিয়ে যখন রাজপথে উত্তাল সৃষ্টি হয়েছে, যখন বিভিন্ন জায়গায় মিছিল করা হচ্ছে যে এই হাদির খুনিকে নিয়ে আসতে হবে এবং বাংলাদেশের যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছে এবং পররাষ্ট্র উপদেষ্টা আছে তাদেরকে পদত্যাগ করতে হবে। কারণ এই মুহূর্তে আমরা দেশের যে সংকট অবস্থা দেখছি, এই মুহূর্তে যেই বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা আছেন তিনি কিন্তু আসলে একটা অযোগ্য পররাষ্ট্র উপদেষ্টা এবং অযোগ্য কিন্তু একটা স্বরাষ্ট্র উপদেষ্টা বলে এই যারা নেতাকর্মী আছেন, যা ছাত্র জনতা আছেন, তারা কিন্তু বিক্ষোভ করছেন। শুধু ইনকলাব মঞ্চের নেতাকর্মী না, সারা বাংলাদেশের দলমত নির্বিশেষে সবাই কিন্তু সেই আন্দোলনে অংশ নিয়েছেন। এবং আন্দোলনের আড়ালে আসলে কি হতে যাচ্ছে, এখানে সাবেক উপদেষ্টা যে আসিফ মাহমুদ তিনি বলেছেন যে বিভিন্ন জায়গায় যে সহিংসতার ঘটনাগুলো ঘটছে, বিভিন্ন জায়গায় আগুন দিয়ে বাড়িঘর পোড়ানো, বাড়িঘর ভাঙচুর এবং প্রথম আলো পত্রিকা এবং ডেইলি স্টার পত্রিকা, বিভিন্ন পত্রিকা যেগুলো পোড়ানো হচ্ছে সেগুলো আসলেই একটা মব সৃষ্টি করা হচ্ছে। সেগুলো কিন্তু আসলে এই ছাত্র জনতা যারা বিক্ষোভ করছে শান্তিপূর্ণভাবে, তারা কিন্তু তার সাথে জড়িত না, এমনটাই কিন্তু বলেছেন আসিফ মাহমুদ। কিন্তু দেখেন আজকের বাংলাদেশে যে কোনো একটাকে কেন্দ্র করে যেই ঘটনাগুলো ঘটে যাচ্ছে, একের পর এক ঘটনা, এতে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার তারা কিন্তু পদত্যাগ চাচ্ছে। যে স্বরাষ্ট্র উপদেষ্টা তারা কি করছে এই মুহূর্তে, যেই আমরা মনে করি যে এই মুহূর্তে বাংলাদেশের যেই ঘটনাগুলো, যেই বিক্ষোভগুলো বা যেই ঘটনাগুলো করছে, একটা ঘটনার আড়ালে কিন্তু আরেকটা ঘটনা চলে যাচ্ছে। আপনি দেখেন যেই বর্তমানে যে ওসমান হাদি কি কেন্দ্র করে যখন রাজনীতি বাংলাদেশের মাঠে ঘাটে বিভিন্ন জায়গায় একটা উত্তপ্ত অবস্থা যে তার খুনিকে বাংলাদেশে নিয়ে আসতে হবে, সে সময় বিভিন্ন রাজনৈতিক দল যখন তারা একটা শান্তিপূর্ণভাবে এই খুনিকে নিয়ে আসার জন্য শান্তিপূর্ণভাবে তারা একটা বিক্ষোভ করছে, আর সেই বিক্ষোভের কিছু লোক আছে তারা অন্যদিকে নিয়ে যাওয়ার একটা পায়তারা করছে বা চেষ্টা চালাচ্ছে, বা আগামীতে একটা যাতে সহিংসতার রাজনীতি করার একটা কিন্তু আমরা পায়তারা দেখছি। কেননা
প্রথম আলো পত্রিকা, বিভিন্ন পত্রিকায় যখন ভিতরে সাংবাদিকেরা আটকে আছে এবং যারা রিপোর্টার সাংবাদিকরা তারা যখন ওই প্রথম আলোর ভিতরে এবং তারা যখন ভিতরে আছে, ভিতরে অবস্থায় থেকে তারা বলছে বাঁচাও বাঁচাও বা আমাদেরকে উদ্ধার করো, কিন্তু বাইরে থেকে যখন তারা চতুর্পাশে আগুন দিয়ে সেইগুলোকে পুড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে, আসলে এইগুলা কে বা কারা এমনভাবে পুড়াচ্ছে, এগুলোও কিন্তু সরকারের একটা দেখার, আমরা মনে করি যে দেখার জন্য প্রয়োজন। কারণ এই মুহূর্তে দেশের যখন রাজনীতি ঘিরে, এই মুহূর্তে যখন বাংলাদেশের রাজনীতি যদি ঘনিয়ে আসছে, ততই যখন রাজনৈতিক একটা ঘটনাকে কেন্দ্র করে যখন বাংলাদেশে বিভিন্ন ঘটনা ঘটে যাচ্ছে, এই মুহূর্তে দেশেরও অবস্থা কিন্তু অন্যদিকে চলে যাচ্ছে। আসলেই আমরা এই মুহূর্তে যে হাদির খুনিকে নিয়ে যখন মানুষের প্রশ্ন যে খুনি যখন দেশের বাইরে কিভাবে পালিয়ে যায়, স্বরাষ্ট্র উপদেষ্টা যখন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং পুলিশ প্রশাসন যখন থাকা অবস্থায় একজন দিনে দুপুরে প্রকাশ্যে গুলি করে সেই ভারতে পালিয়ে যায়, তখন এই উপদেষ্টারা, তখন এই প্রশাসন কি করেছে, এখানে কিন্তু একটা প্রশ্ন জাগে। কিন্তু এখন ভারতে সেখান থেকে তারা দিতেছে না বা ভারতে দিবে না, সেটাও একটা প্রশ্ন আছে। কিন্তু কিভাবে গেল, তাদেরকেও কিন্তু বিচারের আওতায় আনতে হবে, এমনটাও কিন্তু তারা বিক্ষোভ করেছেন। এখন আমরা মনে করি যেই পুলিশ প্রশাসনকে আরও শক্তিশালী হতে হবে এবং এই স্বরাষ্ট্র উপদেষ্টা দিয়ে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ন্ত্রণ করা খুবই কঠিন। কারণ এই মুহূর্তে যেই সরকার প্রয়োজন মানুষের নিরাপত্তার জন্য, মানুষের স্বাধীনতা রক্ষার জন্য, এই মুহূর্তে একজন এমনই সরকার দরকার, তার যেই সরকার এই দেশকে নিয়ন্ত্রণ করতে পারবে। কারণ এই সরকার আমরা দেখতে পাচ্ছি যে ব্যর্থ হয়ে যাচ্ছে। একের পর এক যখন প্রকাশ্যে ঘটনা ঘটছে, বিভিন্ন জায়গায় যখন একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে, তখন এই সরকার কি দেখছে বা কি বলছে। আসলেই ডক্টর ইউনূসের পক্ষ থেকে আমরা দেখলাম যে ওসমান হাদির তার স্ত্রী এবং সন্তানের খরচ যা সরকার গ্রহণ করবে, কিন্তু সেই দাবিগুলো যখন সরকারে নিল, কিন্তু এই যে একের পর এক ঘটনা করছে, সেগুলোর জন্য সরকার কি করছে, নিয়ন্ত্রণ কি, সরকার কি আসলে ব্যর্থ হচ্ছে, সরকার কি ব্যর্থ হয়ে যাচ্ছে? তাহলে কেন এত সহিংসতা রাজনীতি আবারও বাংলাদেশে সৃষ্টি হচ্ছে? আমরা মনে করি যে আওয়ামী লীগ যখন বাংলাদেশ থেকে চলে গেল, জুলাই যে যোদ্ধারা যখন এই দেশকে স্বাধীন করলো, গণতন্ত্র প্রতিষ্ঠা, মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারবে, স্বাধীনভাবে চলতে পারবে, তারপরেও মানুষ কেন স্বাধীনতা পেল না? স্বাধীনতায় পেয়েও কেন স্বাধীনতা রক্ষা করতে পারছে না? এই মুহূর্তে সারা বাংলাদেশের রাজনৈতিক উত্তপ্ত আরও কতদিন চলবে? একের পর এক ঘটনা, একের পর এক সহিংসতা, আরও কত মব সৃষ্টি হবে। আপনি দেখেন, একটাকে ঘটনা করে কেন্দ্র করে যেই এমন আছে যে ফেসিবাদের লোক যারা আছেন, তারা কিন্তু সেই মিটিং মিছিলে বিভিন্ন জায়গায় ঢুকে তারা কিন্তু একটা বিভিন্ন জায়গায় ঘটাতে পারে। এমনটাই কিন্তু আসলে বিভিন্ন বিশ্লেষকেরা বা বিভিন্ন দলমত নির্বিশেষে যারা আছে, তারা কিন্তু এমন প্রশ্নগুলোই বলছে। তা আমরা মনে করি যে এই বাংলাদেশে এখন এই মুহূর্তে যেই ঘটনাগুলো ঘটে যাচ্ছে, সেটা আসলেই আমাদের একটা দেশটা কিন্তু খারাপের দিকে, এই মুহূর্তে বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে, সেইগুলো ঘটনা কিন্তু আসলে দেশটা খারাপের দিকেই যাচ্ছে বলে আমরা মনে করি। কারণ এই সহিংসতা রাজনীতি মানুষ কিন্তু চায় না। মানুষ চায় কিন্তু শান্তিপূর্ণ, সুন্দরভাবে বেঁচে থাকা এবং সুন্দর একটা রাজনীতি হোক, এমনটাই কিন্তু মানুষ চায়।